Hello everyone, this is the fourth lecture on the chapter 24 applications of radioactivity. আমরা লাস্ট ক্লাসে অলরেডি কার্বন ডেটিং নিয়ে ডিটেল ডিসকাশন করেছিলাম অ্যান্ড রক ডেটিং এর একটা অন্য চ্যানেলের ভিডিও এমবেড করে দিয়েছি যেন তোমাদের একটা আইডিয়া থাকে যে রক ডেটিং ব্যাপারটা কিভাবে করে করা হয়। ইভেন দো এটা আমাদের ইহাবে অ্যাকচুয়ালি সামনাসামনি এক্সপ্লেন করলে ভালো হইতো, বাট স্টিল উই উইল বি ট্রাইং টু মেক সাম সেন্স আউট অফ ইট আজকের লেকচারে, অ্যান্ড how to use radioactive material or how to handle radioactive material in labs ওগুলো জিনিস নিয়ে আমরা ডিসকাস করব, and that will be all for this chapter, যে চ্যাপ্টার 24 application of radioactivity. দেন এর পরের চ্যাপ্টারে আমরা ফিশন অ্যান্ড ফিউশন নিয়ে ডিসকাস করব। ওই জিনিসটা ফার্স্টে ফিশন অ্যান্ড ফিউশন কি হবে ওই ব্যাপারগুলো নিয়ে ফার্স্ট অফ অল একটা ব্রিফ দেওয়া হবে, দেন ফিশন নিয়ে দুইটা লেকচার, দেন নিউক্লিয়ার রিঅ্যাক্টর নিয়ে, এরপর ফিউশন নিয়ে লেকচারটা দেওয়ার সাথে সাথে উই উইল বি স্টার্টিং অ্যাস্ট্রোফিজিক্স। অলরাইট, সো লেটস স্টার্ট রক ডেটিং। আচ্ছা, সো এখন রক ডেটিং এর এখানে আমাদের কাজটা কি? আমাদের কার্বন ডেটিং এর এখানে একটা লিমিটেশন ছিল। হোয়াট ওয়াজ দ্য লিমিটেশন? যে উই ক্যান নট ডেট or we cannot measure the age of organic material that are older than 50,000 to 60,000 ইয়ার্স। সো তাহলে এর থেকেও তো ওল্ডার আমাদের জিনিসগুলো আছে, যেগুলো কি, এটা মুতাসিম আমাকে অলরেডি নক করে জিজ্ঞাসা করছিল যে ডাইনোসরদের যে ফসিলগুলি পাওয়া যায় ওগুলো তো আমাদের মিলিয়ন্স অফ ইয়ার্স আগে, অ্যান্ড দিস ইজ মাচ ওল্ডার দ্যান হোয়াট 50,000 60,000 ইয়ার্স। সো তাহলে ডাইনোসরদের এজগুলো তারা কিভাবে বের করছে? সো হোয়াট অ্যাকচুয়ালি ইজ ডান, আমাদের রকগুলি যে স্পেসিফিক্যালি সেডিমেন্টারি রকগুলি তারা কি হয়, তারা লেয়ার বাই লেয়ার এরকম ডিপোজিট হয়। হ্যাঁ, তো এখন এই সেডিমেন্টারি রকের লেয়ার ছিল এইখানের মধ্যে, মনে করো তুমি এরকম হাড্ডি পাইলা, দেন এইখানের মধ্যে তুমি এরকম হাড্ডি পাইতেছো। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে যেইখানে তুমি এরকম ফসিল রিমেইনগুলি পাবা বা বোনসগুলি পাবা ওগুলার মধ্যে কি তুমি দেখবা যে এই রক লেয়ারের উপরে অ্যান্ড এই রক লেয়ারের নিচে আছে আমাদের ফসিলটা, রাইট? এই রক লেয়ারের উপরে অ্যান্ড এই রক লেয়ারের নিচে। তো তাহলে হোয়াট উইল বি দ্য এজ অফ দ্য ফসিল? রকের এজগুলো যদি আমরা বের করি, যে নিচের আন্ডারলাইং রকটা অ্যান্ড ওভারলাইং রক লেয়ার, এই দুইটার এজ যদি আমরা ডিটারমাইন করি, দেন তাহলে তখন আমরা বলবো যে ফসিলটা ইন বিটুইন দিস টু এজেস তারা ডিপোজিট হয়েছিল। এমন টাইপের আমাদের একটা ক্যালকুলেশন করা হয়। এখন রক ডেটিং ব্যাপারটা একটু অন্যরকম। কার্বন ডেটিংয়ে যেমন আমরা কি করি, আর্কিওলজিক্যাল সাইটের স্যাম্পলের সাথে কারেন্টলি লিভিং কোন একটা স্যাম্পলের সিমিলার সাইজ স্যাম্পলের কম্প্যারিজন করে দেন দেখি যে কয়টা হাফ লাইফ পাস হয়েছে। কিন্তু এইখানে সিমিলার ফ্রেশ স্যাম্পল পাওয়া অ্যাকচুয়ালি আমাদের কাছে পসিবল না। রকের এরকম সিমিলার ফ্রেশ একটা স্যাম্পল পাওয়া পসিবল না, বিকজ রক আমাদের ফর্ম করে একদম মাটির নিচে, দেন এটা অনেক বছর পর এটা কি করে আপলিফট হয়ে অ্যাবভ দ্য সারফেস আসে। সো তাহলে এগুলো অ্যাকচুয়ালি আমাদের কাছে পসিবল না। সো আর ডিফারেন্ট অ্যাপ্রোচ ইজ টেকেন। হোয়াট ইজ দ্যাট? এখন রক ডেটিং করতে পারার জন্য দেয়ার আর সাম স্পেসিফিক এলিমেন্টস দ্যাট মাস্ট বি প্রেজেন্ট। দোজ এলিমেন্টস বিং মোস্ট কমন আর ইউরেনিয়াম অ্যান্ড পটাশিয়াম। ইউরেনিয়াম 238 আর ইউরেনিয়াম যেইটাই থাকুক, ইউরেনিয়াম অল ইউরেনিয়াম আর রেডিও অ্যাক্টিভ, অ্যান্ড ইউরেনিয়ামের অ্যাটমিক নাম্বার হলো 92। আর পটাশিয়ামও হলো নর্মালি স্টেবল থাকে, কিন্তু পটাশিয়াম 40। হ্যাঁ, পটাশিয়ামের নর্মালি তোমরা পিরিয়ডিক টেবিলে দেখলে দেখবা কি তার ম্যাস নাম্বার হলো 39, কিন্তু পটাশিয়াম 40টা হলো রেডিও অ্যাক্টিভ। সো তাহলে পটাশিয়াম 40, এনি ইউরেনিয়াম অর potassium 40, these two are radioactive elements that are abundantly present in rocks. alright, যে আমরা যে ক্লে মিনারেল যে পাই না, ক্লে অ্যাকচুয়ালি আমাদের পটাশিয়াম সিলিকেট। সো তাহলে পটাশিয়াম ওই রকের মধ্যে থাকেই, অ্যান্ড পটাশিয়াম 39 যেমনভাবে থাকতে পারে, পটাশিয়াম 40 ওরকমভাবে থাকতে পারে, বিকজ আইসোটোপস হ্যাভ দ্য সেম কেমিক্যাল বিহেভিয়ার। অ্যান্ড ইউরেনিয়াম ওরকম আমাদের কোনো মাইকাশিয়া, যে মাইকা নামের যে মিনারেলগুলি আছে, মনে আছে যে তোমাদের গাইগার মুলার টিউবের উইন্ডোটা কি দিয়ে বানানো থাকে? মাইকা উইন্ডো। সো তাহলে ওখানের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি কি থাকে? ইউরেনিয়াম। অলরাইট,
মাইকার ওই কেমিক্যাল কম্পোজিশনের মধ্যে ইউরেনিয়াম আছে। আচ্ছা, সো এখন আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলবো যে রক ডেটিং অ্যাকচুয়ালি কীভাবে করা হয়। ফার্স্টে ওয়েন আ রক ফর্মস, তার মধ্যে ইদার ইউরেনিয়াম আছে অর পটাশিয়াম আছে, এরকম রককে ডেট করা যায়। অন্য রকগুলো হইলে পরে তাদেরকে ডেট করা অ্যাকচুয়ালি কষ্ট আর যায় না বেসিক্যালি। তো এখন ইউরেনিয়াম ইজ দ্য প্যারেন্ট এলিমেন্ট অর প্যারেন্ট নিউক্লেই। সো uranium 92, no matter what the mass number is, it is the parent nucleus or the parent nuclei. এখন ইউরেনিয়াম ইজ দ্য প্যারেন্ট নিউক্লেই। এখন ইউরেনিয়ামের ইয়েটা কত, অ্যাটমিক নাম্বারটা কত, 92, which is what, which is greater than a certain value। এটা কিন্তু তোমাদের এনজেড ডায়াগ্রামে শেখানো হয়েছিল। হোয়াট ওয়াজ দ্যাট? Any element with an atomic number greater than 83 will undergo alpha decay। মনে আছে যে এই জিনিসটা আমরা we studied in এই যে এনজেড ডায়াগ্রামের মধ্যে অ্যাটমিক নাম্বার 82 বেশি যে কোনো এলিমেন্ট হইলে ইট উইল আন্ডারগো হোয়াট, আলফা ডিকে। সো তাহলে ইউরেনিয়াম উইল আন্ডারগো আলফা ডিকে। তো তাহলে ইউরেনিয়াম আলফা ডিকে করবে। আচ্ছা, সো তাহলে ইউরেনিয়াম আলফা ডিকে করলে হোয়াট উইল হ্যাপেন, আলফার তো ম্যাস নাম্বার 4, অ্যাটমিক নাম্বার 2, দিস ইজ আলফা। তো তাহলে ইউরেনিয়ামের অ্যাটমিক নাম্বার ছিল 90, তো রেজাল্টিং এলিমেন্টের অ্যাটমিক নাম্বার কত হবে, কি বলে, ইউরেনিয়ামের ছিল 92, তো তাহলে রেজাল্টিং এলিমেন্টের অ্যাটমিক নাম্বার হবে 90। এখন 90 কোন এলিমেন্টের অ্যাটমিক নাম্বার, থোরিয়ামের। সো তাহলে থোরিয়াম ফর্ম করলো। এখন থোরিয়ামেরও তো অ্যাটমিক নাম্বার 82 থেকে বেশি, সো তাহলে থোরিয়ামও কি হবে, আলফা ডিকে দিবে। তো নাও দিস থোরিয়াম অ্যাগেইন আন্ডারগোজ আলফা ডিকে। সো তাহলে থোরিয়াম এরকম আলফা ডিকে দিল। নাও দ্য রেজাল্টিং এলিমেন্ট হ্যাজ অ্যান অ্যাটমিক নাম্বার অফ 88, হুইচ ইজ রেডিয়াম। এরপরে রেডিয়ামেরও অ্যাটমিক নাম্বার কি, 82 থেকে বেশি নাকি কম, 82 থেকে বেশি। সো তাহলে রেডিয়াম উইল অলসো আন্ডারগো আলফা ডিকে। তো তাহলে রেডিয়ামও এরকম আলফা ডিকে করে হোয়াট উইল হ্যাপেন, অ্যাটমিক নাম্বার উইল বিকাম 86। নাও ইট ফর্মস রেডন গ্যাস। স্টিল ইট ইজ রেডিও অ্যাক্টিভ। রেডনও তো রেডিও অ্যাক্টিভ। তো এখন রেডনও কি হবে, আলফা ডিকে দিবে। তো তাহলে রেডনও ডিকে করবে। another alpha particle released and it will form polonium. Poloniumerও atomic number greater than 82. Now again polonium will also undergo alpha decay. So তাহলে polonium এখানের মধ্যে আবার alpha decay দিল। Now at the very last what happened, atomic number became 82, which is lead. Now এখন কি হয়েছে, দিস ইজ আওয়ার ফাইনাল নিউক্লিয়াই, যেটা কি অ্যাট লাস্ট আমরা কিসে আসছি, একটা স্টেবল একটা নিউক্লিয়াইতে আসছি, তাই না। এখানে এটাকে প্যারেন্ট নিউক্লিয়াই বলা হয়, যেটা থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে আমাদের ডিকে সিরিজটা। এটা কি একটা ডিকে সিরিজের মতো না, ইউরেনিয়াম থেকে থোরিয়াম, থোরিয়াম থেকে রেডিয়াম, রেডিয়াম থেকে রেডন, রেডন থেকে পোলোনিয়াম, পোলোনিয়াম থেকে লেড। সো দিস ইজ কল্ড আ ডিকে সিরিজ। অলরাইট, সো এখন এটা একটা ডিকে সিরিজ ফর্ম করে অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডিকে সিরিজ ইভেনচুয়ালি একটা স্টেবল আইসোটোপ অর স্টেবল একটা এলিমেন্টে কনভার্ট হবে। তো এখন এর জন্য এই যে আমাদের এইগুলা কোনগুলা, থোরিয়াম, রেডিয়াম, রেডন, পোলোনিয়াম, এরা কি, এরা হলো আনস্টেবল ডটার নিউক্লেই। ডটার কেন বলতেছে, সান কেন বলতেছে না, এখানে ফেমিনিজমের কিছু না। হোয়াট দে আর অ্যাকচুয়ালি ডুইং, তারা অ্যাকচুয়ালি আরেকটা নতুন এলিমেন্ট ফর্ম করতে পারতেছে, যেটা অ্যাকচুয়ালি কি মাদার নেচার, যে তারা কি করতে পারে, নতুন একটা কিছু এরকম লাইফ ফর্ম করাইতে পারে। তো এমন টাইপের যে থোরিয়াম থেকে রেডন ফর্ম করতে পারতে, রেডিয়াম ফর্ম করতে পারতেছে, রেডিয়াম থেকে রেডনে কনভার্ট হতে পারতেছে। সো এর জন্য এটাকে ডটার নাম দেওয়া হয়েছে। ওদেরকে কি বলা হয়, আনস্টেবল ডটার নিউক্লিয়াই। আনস্টেবল কেন, বিকজ তারা রেডিও অ্যাক্টিভ। তো আনস্টেবল ডটার নিউক্লিয়াই।
অ্যান্ড ইভেনচুয়ালি এই যে লেডটা ফর্ম করলো, লেডটা তাহলে কি হবে? ইট ইজ ফাইনালি আ স্টেবল ডটার। ওগুলো আনস্টেবল ছিল, দেন ইভেনচুয়ালি এটা একটা স্টেবল ডটার নিউক্লিয়াই ফর্ম করছে। তো এখন এই যে আমি ডিকে সিরিজটা লিখলাম, এটার মানেটা কি, এটা কেন লিখলাম? এখানে আমাদের ব্যাপারটা দেখো, ইউরেনিয়াম একদম শুরুতে রক যখন নাকি ফর্ম করলো, মনে করো ম্যাগমা থেকে ওরকম রকটা ফর্ম করলো, ম্যাগমা কুল ডাউন করে করে ক্রিস্টালাইজ হয়ে দেন একটা রক ফর্ম করলো, সাপোজ গ্রানাইট। তো এখন ওই রকের মধ্যে ইউরেনিয়াম আছে, এই ইউরেনিয়ামটা তো স্টেবল না, সে তো রেডিও অ্যাক্টিভ। তো তাহলে তার থেকে আমাদের ডিকে সিরিজটা শুরু হয়েছে, এর জন্য তাকে আমরা কি বলতেছি? প্যারেন্ট নিউক্লিয়াই। অলরাইট, প্যারেন্ট নিউক্লিয়াই। তা এখন সে ডিকে করবে, ডিকে করে ফর্ম করলো কি? থোরিয়াম। থোরিয়াম ফর্ম করাতে কি সমস্যা হয়েছে? তার যেই ডিকে করে নতুন যেই এলিমেন্টটাকে ফর্ম করলো, সে তো স্টেবল না, তো এর জন্য তাকে আমরা কি বলবো? আনস্টেবল ডটার নিউক্লিয়াই। তো তাহলে বললাম দিস ইজ অ্যান আনস্টেবল ডটার নিউক্লিয়াই। সে আবার ডিকে করে কি ফর্ম করলো? রেডিয়াম। রেডিয়ামও তো স্টেবল না, তো তাহলে সে আবার ডিকে করবে, সে ডিকে করে কি ফর্ম করলো? র্যাডন। র্যাডনও স্টেবল না, সে ডিকে করে কি ফর্ম করলো? পোলোনিয়াম। পোলোনিয়ামও স্টেবল না, সে ডিকে করে কি ফর্ম করলো? ফাইনালি লেড ফর্ম করলো। তো ব্যাপারটা দেখো অ্যাকচুয়ালি কি হয়, তোমার রক ফর্মেশনের সময় একদম শুরুতে ইউরেনিয়াম কি ছিল? সবচেয়ে বেশি ছিল, রাইট? একদম শুরুতে কোনো লেড প্রেজেন্ট ছিল না। একদম শুরুতে কোন এলিমেন্টটা প্রেজেন্ট ছিল? ইউরেনিয়াম। তো ইউরেনিয়াম ওয়াজ 100%। অলরাইট, এখন আফটার দ্য ডিকে প্রসেস স্টার্টস, যে ইউরেনিয়াম ওখানের মধ্যে সলিডিফাই হওয়ার পর ইউরেনিয়াম যখন নাকি ডিকে করবে, হোয়াট উইল হ্যাপেন? ইউরেনিয়াম ডিকে করতেছে মানে ইউরেনিয়াম কমে যাচ্ছে না? ইউরেনিয়াম ডিকে করে ইউরেনিয়াম ইজ গেটিং কনভার্টেড টু সামথিং এলস, ইভেনচুয়ালি টু লেড আর কি। সো তাহলে ইউরেনিয়াম শুরুতে ছিল সবচেয়ে বেশি, দেন ইউরেনিয়াম কি করতেছে? ওখান থেকে কমে যাচ্ছে, অ্যান্ড ইভেনচুয়ালি সে কি ফর্ম করতেছে? লেড ফর্ম করতেছে। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং ওভার হিয়ার, যে তোমার প্যারেন্ট নিউক্লিয়ের পার্সেন্টেজ কমে যাচ্ছে অ্যান্ড স্টেবল নিউক্লিয়ের পার্সেন্টেজ বাড়তেছে। যত টাইম পাস হবে, যে রক যত ওল্ডার হবে, তত দেখা যাবে কি, রক যত ওল্ড হবে তত দেখা যাবে যে প্যারেন্ট নিউক্লিয়ের অ্যাবান্ডেন্স কম অর পার্সেন্টেজ অফ প্রেজেন্স কম, আর ডটার নিউক্লিয়ার, যে স্টেবল ডটার নিউক্লিয়ার পার্সেন্টেজ অফ অ্যাবান্ডেন্স কি হবে? বেশি হবে, বিকজ ডিকে করে করে তো ইভেনচুয়ালি স্টেবল ফর্মে আসে, শেষ হয়ে যাচ্ছে। তো এর জন্য এখানের মধ্যে তারা কি করে? তারা প্যারেন্ট নিউক্লিয়ার অ্যান্ড স্টেবল ডটার নিউক্লিয়ার প্রেজেন্সের, অর তারা কতটুকু কত পার্সেন্ট প্রেজেন্ট আছে ওই রকের মধ্যে, ওই জিনিসটা তারা ক্যালকুলেশনে নেয়। দেন ওখানের থেকে তারা ক্যালকুলেট করে যে হাউ মেনি ইয়ার্স এগো দিস রক ওয়াজ ফর্মড। তো তখন যে তারা কি করে? রক ডেটিংয়ের এই প্রসেসটা কাজ করে। সো হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স ওভার হিয়ার, ব্যাপারটা দেখো, আমরা ফার্স্টে স্টুডেন্ট বুকের থেকে দেখে আসি, দেন আমাদের নোটটা আমরা লিখবো। অলরাইট, সো এখন এখানে কি বলতেছে? Rock dating may be used as a context in questions about the half-life of radioactive isotopes. What follows on dating the age of rock is included for interest only. যে জাস্ট এখানে আমাদের in order to satiate your curiosity, এটা এর জন্য এক্সটেনশন ওয়ার্কের মধ্যে অ্যাড করে দিয়েছে। কি বলতেছে? Dating the age of rocks, inorganic, that is non-living matter, does not absorb carbon-14. So তাহলে different techniques must be used for finding out the age of rocks and minerals. When a radioactive substance decays, it forms into different isotope, sometimes of the same element, sometimes of the different element. তো তাহলে ডিকে করে সেম এলিমেন্টও থাকতে পারে, আবার ডিফারেন্ট কোনো এলিমেন্টও কনভার্ট হতে পারে, ডিপেন্ড করে কেমন টাইপের রেডিয়েশন দিয়ে সে ডিকে করতেছে। The original radioisotope is called the parent nuclide or the unstable nucleus. এই যে অরিজিনালটাকে বলা হয় কি? প্যারেন্ট নিউক্লাইড or unstable nucleus, and the product is called the daughter nuclide. Many of the products of decay, the daughter isotopes are also unstable. এই যে আমরা যে একটা ডিকে সিরিজ দেখে আসছিলাম, ইউরেনিয়াম থেকে থোরিয়াম, থোরিয়াম থেকে রেডিয়াম, রেডিয়াম থেকে র্যাডন, র্যাডন থেকে পোলোনিয়াম, দেন পোলোনিয়াম থেকে ফাইনালি লেড। এই যে দেখো, থোরিয়াম থেকে শুরু হইলো ইভেনচুয়ালি লেডে যাবে, ইউরেনিয়াম থেকে শুরু হইলো লেডে যাবে, ইউরেনিয়াম থেকে শুরু হইলে লেডে যাবে।
কার্বনেটটা তো দেখছি অলরেডি, কার্বনেটটা ইভেনচুয়ালি আবার নাইট্রোজেনে কনভার্ট হয়। আর এই যে পটাশিয়াম 40 কথা বলছিলাম, এটা কিসে কনভার্ট হবে? আর্গন 40-তে কনভার্ট হবে। সো কি বলতেছে এখানে, অ্যান্ড দিস টু ডিকে ইন টার্ন, ওই যে আনস্টেবল ডিকে সিরিজ যেটা, ইউরেনিয়াম থেকে থোরিয়াম, থোরিয়াম থেকে রেডিয়াম, রেডিয়াম থেকে রেডন, রেডন থেকে পোলোনিয়াম, পোলোনিয়াম থেকে ইভেনচুয়ালি লেড। তো তাহলে এখানের মধ্যে কি ইউরেনিয়াম থেকে জার্নি শুরু করো আর থোরিয়াম থেকে জার্নি শুরু করো, ইভেনচুয়ালি হোয়াট ইউ উইল এন্ড আপ উইথ লেড। বাট ডিকে সিরিজ মনে রাখতে হবে না, জাস্ট জানার জন্য যে ডিকে সিরিজ নামের এরকম কিছু একটা এক্সিস্ট করে। কি বলতেছে, দিস মিনস দ্যাট দ্য অ্যাজ দ্য প্যারেন্ট আইসোটোপ ডিকেজ ইট ব্রিডস আ হোল ফ্যামিলি অফ এলিমেন্টস, এই যে আমাদের থোরিয়াম, রেডিয়াম, রেডন, পোলোনিয়াম, এটা, অ্যান্ড ইজ হোয়াট কল্ড আ ডিকে সিরিজ। সো তাহলে এই জিনিসটাকে একটা ডিকে সিরিজ বলা হয়। The end of the decay series is a stable isotope, in this case the lead, one that does not decay any further because she unstable na. The table shows some of the radioactive parent isotopes and with the stable daughters formed at the end of a particular decay series. The half-life quoted is the time for half the original number of parent nuclei to decay to the stable daughter element. তো তাহলে এখানে হাফ লাইফ 1.25 বিলিয়ন ইয়ার্স, 14 বিলিয়ন ইয়ার্স, এটা তো ইউনিভার্সের এজের থেকেও বড়, এটা একদম ইউনিভার্সের এজের সমান। তো তাহলে দিজ আর ভেরি ভেরি লার্জ ভ্যালিউস। তো এখন তাদেরকে দিয়ে অ্যাকচুয়ালি কীভাবে বের করা হয় ওটা আমরা এ লেভেলসে যে শিখবো, যে হাউ রক ডেটিং ইজ ইউজ টু ডিটারমাইন এক্স্যাক্ট ডেটস। এখন বলতেছে ফর রকস কন্টেইনিং সাচ রেডিওঅ্যাক্টিভ আইসোটোপস অ্যাজ ইন থোরিয়াম, ইউরেনিয়াম, পটাশিয়াম, এইসব থাকলে পরে তখন রক ডেটিং করা যায়। দ্য প্রপোর্শন অফ দ্য প্যারেন্ট টু ডটার নিউক্লাইড গিভস আ মেজার অফ দ্য এজ অফ দ্য রক, যেটা বলছি প্যারেন্ট কত পার্সেন্ট আছে অ্যান্ড স্টেবল ডটার নিউক্লাই কত পার্সেন্ট আছে, এই দুটার মধ্যে কম্প্যারিজন করে বের করা হয় যে অ্যাকচুয়ালি কতটুকু ওর কত বছর আগে এটা এক্সিস্ট করতো, ওর ফর্ম করছিল, বেসিক্যালি এক্সিস্ট করতো না, ফর্ম করছিল। Notice that the half-lives of most of the radioactive parent isotopes are extremely long, in some cases greater than the lifetime of the Earth. আর্থের লাইফটাইম থেকে বড়, কতগুলো ইভেন ইউনিভার্সাল লাইফটাইম থেকে বড়। সো তাদেরকে নিয়ে কিভাবে কাজ করা হয় এটা আমরা এখন শিখবো না, দ্যাট উইল বি ইন এ লেভেলস। সো এখন কি বলতেছে, দ্য ডিকে সিরিজ অফ পটাশিয়াম 40 ends with argon gas. As potassium 40 decays in igneous rock মানে ম্যাগমা থেকে ও লাভা থেকে যে রক ফর্ম করে, the argon produced remains trapped in the rock. Igneous rocks are formed when molten rock becomes solid, magma or lava. Igneous rocks are non-porous. Non-porous বলতে তাদের ভিতরে পোর স্পেস থাকে না। তো তাহলে পোর স্পেস না থাকলে ভিতরে যেই জিনিসটা ফর্ম করবে ওটা ওখানে আটকায় থাকবে, ওটা ফ্লো করতে পারবে না। যে মনে করে যে ইগনিয়াস এই রক, এখানে পটাশিয়াম ছিল, তারা ডিকে করে আর্গন ফর্ম করলো, তা আর্গনটা এখানে আটকায় থাকবে, এখানে কোনো কি থাকবে না, ফ্র্যাকচার থাকবে না, ওর কোনো পোর স্পেস থাকবে না যে এক জায়গা থেকে আরেক জায়গায় সে ট্রাভেল করতে পারবে। দ্য প্রপোর্শন অফ আর্গন টু পটাশিয়াম অ্যাগেন গিভস দ্য মেজার অফ দ্য এজ অফ দ্য রক, যেটা বললাম যে ডটার নিউক্লিয়ার অ্যান্ড প্যারেন্ট নিউক্লিয়ার মধ্যে প্রপোর্শনটা দেখে কি করা হয়, এজটা ডিটারমাইন করা হয়। ওকে, সো দিস ওয়াজ দ্য প্রসিডিওর অফ রক ডেটিং। তো এই রক ডেটিংয়ের প্রসিডিওর অর নোটস আমরা একটা লিখে রাখবো, ওটা আমরা একটু পরে লিখবো, যে আফটার রিডিং থ্রু দ্য ডেঞ্জার্স টু হেলথ অফ আয়োনাইজিং রেডিয়েশন। এই জিনিস নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেন আসে, সো পে অ্যাটেনশন। দ্য ডেঞ্জার্স টু হেলথ অফ আয়োনাইজিং রেডিয়েশন, হোয়াট ইজ দিস? Ionizing radiation can damage the molecules that make up the cells of living tissue. তো তাহলে আয়োনাইজিং রেডিয়েশন কি করতে পারে, যে সেল মিউটেশনের যে কাহিনীটা, বেসিক্যালি যে আমাদের সেলটাকে নর্মালি কি করতে দিবে না, ফাংশন করতে দিবে না। সেলস সাফার দিস কাইন্ড অফ ড্যামেজ অল দ্য টাইম ফর মেনি ডিফারেন্ট রিজনস। কেমন টাইপের? অনেকগুলো এরকম, যে আমাদের সেল পুড়ে যাইতে পারে, স্ক্র্যাচ পরে মরে যাইতে পারে, এরকম সেল তো আমাদের ডিফারেন্ট রিজনে এরকম মারা যায়, বাট সেল কি করতে পারে, সুন্দর মতো আবার রিজেনারেট করতে পারে, আর রিপ্রোডিউস করতে পারে, আর ওরকম প্রোটিন পাইলে পরে নিজেরা আবার ফর্ম করে ফেলে। ফর্চুনেটলি সেলস ক্যান রিপেয়ার অর রিপ্লেস দেমসেলভস
গিভেন টাইম, সো যে তাদেরকে একটা সার্টেন টাইম অ্যালাউ করলে দে ক্যান রিপেয়ার দেমসেলফ। ইউজুয়ালি নো পার্মানেন্ট ড্যামেজ রেজাল্টস, তো তাহলে নর্মালি ওরকম পার্মানেন্ট কোনো ড্যামেজ থাকে না, কিন্তু যদি তুমি কন্টিনিউয়াসলি ওরকম সেলকে ড্যামেজ করতেই থাকো কিন্তু তাকে কি করতে দাও না, কিন্তু তাকে রিকভার করতে দাও না, তখন যায় কি হবে, তখন যায় সে অ্যাবনর্মাল বিহেভ করা শুরু করবে। However, if cells suffer repeated damage because of ionizing radiation, the cell may be killed. Alternatively, the cell may start to behave in an unexpected way because it has been damaged. যে অনেক বেশি এরকম এক্সপোজারে রাখলে, অনেক বেশি আয়নাইজিং রেডিয়েশনের দিয়ে এফেক্টেড হলে তখন সে কি করবে, মারা যাইতে পারে, অর আনএক্সপেক্টেড ওয়েতে বিহেভ করা শুরু করতে পারে। উই কল দিস ইফেক্ট সেল মিউটেশন। তো এটা বায়োলজির স্টুডেন্ট, তোমরা এগুলো অনেক ভালো মতো বুঝতে পারার কথা, আমি এগুলো অ্যাকচুয়ালি এত ভালো বুঝি না। Some types of cancer happen because damaged cells start to divide uncontrollably and no longer perform their correct function. So তাহলে এই অ্যাবনর্মাল বিহেভ করা শুরু করে, মাল্টিপ্লাই করা শুরু করতে থাকে, যে টিউমার যে হয় এরকম রিজনে টিউমার হয় আর কি। এখন বলতেছে ডিফারেন্ট টাইপস অফ আয়নাইজিং রেডিয়েশন প্রেজেন্ট ডিফারেন্ট রিস্কস। কেমন? আলফা পার্টিকেল তো অনেক বেশি আয়নাইজিং, তো তারা কি করে, বডির ভিতরে যদি চলে যায় তখন কিন্তু আমাদের জন্য খুবই হার্মফুল, কিন্তু বডির বাইরে থেকে কিন্তু আলফা পার্টিকেল কি করতে পারবে না, দে ওন্ট বি এবল টু পেনিট্রেট থ্রু দ্য স্কিন, বিকজ আলফা পার্টিকেলের পেনিট্রেটিং পাওয়ার এতই কম যে ডেড লেয়ার অফ স্কিন যে আছে আমাদের, ওইটার ভিতর দিয়ে সে পেনিট্রেট করতে পারবে না। কি বলতেছে দেখো, alpha particles have the greatest ionizing effect, but they cannot pass through many materials. This means that alpha source presents little risk as alpha particles do not penetrate or pass through the skin. The problem of alpha radiation is much greater কখন, if the source of alpha particle is taken into the body, যে ইনজেকশন দিয়ে আর তুমি যদি গিলে ফেলো আলফা পার্টিকেলের সোর্স এরকম কিছু, আর ব্রিদিং এর থ্রুতে তোমার বডির ভিতরে যাও, তখন বডির ভিতরে গেলে তখন ডিরেক্টলি সেলগুলোকে কি করবে, সে আয়নাইজ করে ফেলবে। কিন্তু বডির বাইরে থাকলে পরে আলফা পার্টিকেল তেমন কোনো রিস্ক পোজ করে না। হিয়ার দ্য রেডিয়েশন উইল বি ভেরি ক্লোজ টু ডিফারেন্ট টাইপস অফ সেলস অ্যান্ড দে মে বি ড্যামেজড ইফ দ্য এক্সপোজার ইজ প্রোলংড, যে ওই আলফা সোর্স যদি বডির ভিতরে চলে যায় আর কি। আলফা ইমিটার্স ক্যান বি ব্রিদেড ইন অর টেকেন ইন থ্রু ইটিং ফুড, সো তাহলে তখন ওরকম সমস্যা। রেডন গ্যাস ইজ দ্য ডিকে প্রোডাক্ট অফ রেডিয়াম, এই যে আমরা ডিকে সিরিজের মধ্যে দেখে আসছিলাম যে রেডিয়াম থেকে রেডন ফর্ম করে, অ্যান্ড ইজ অ্যান আলফা ইমিটার, দেখেও আসছি যে এটা অ্যাটমিক নাম্বার গ্রেটার দ্যান 82, তো তাহলে আলফা ডিকে করবে। ইট দেয়ারফর প্রেজেন্টস রিয়েল রিস্ক টু হেলথ। Smokers greatly increase their exposure to this kind of damage as they draw the radiation source right into their lungs. Cigarette smoke contains radon. So আমার যেসব খুবই ভদ্র স্টুডেন্টরা যারা নাকি এটা ফুকলে অনেক ভাবো যে কুল লাগে নিজেদেরকে, এই জিনিসটা তোমাদের জন্য আর কি। বেসিক্যালি নাম নিলে পরে তো সমস্যা, তোমরা নিজেরাই জানো কাদেরকে আমি মিন করতেছি। সো নিজেরা খাও, কিন্তু প্যাসিভ স্মোকিংয়ের জন্য তখন যে মনে করো আরও বাজে সমস্যা হয়। তো এখানের মধ্যে অনেক টাইপের প্রবলেম থাকে, বাট এটা হলো মেইন একটা ওয়ার্নিং সিগন্যাল যে সিগারেট স্মোকের ভিতরে এরকম রেডন গ্যাস থাকে, তো তাহলে রেডন গ্যাস তো হলো আলফা ইমিটার, তো সে তোমার বডিকে কি করবে, বডির সেলগুলোকে ওরকম আয়োনাইজ করবে। বেটা অ্যান্ড গামা রেডিয়েশন ডু প্রোভাইড আ সিরিয়াস হেলথ রিস্ক ওয়েন আউটসাইড দ্য বডি, বিকজ তারা বডির বাইরে থেকেও পেনিট্রেট করে ভিতরে ঢুকতে পারে। বোথ ক্যান পেনিট্রেট দ্য স্কিন অ্যান্ড ফ্লেশ অ্যান্ড কজ cell damage by ionization. Gamma radiation, as we have mentioned earlier, is the most penetrating. The damage caused by gamma rays will depend on how much of their energy is absorbed by ionizing atoms along their path. Beta and gamma emitters that are absorbed by the body present less risk than the alpha emitters because of their low ionizing power. Ionizing power কম দেখে তারা আলফার মতো এত বেশি ড্যামেজ করতে পারবে না, বাট স্টিল তারা বডির বাইরে থেকেও ভিতরে তো ঢুকতে পারে, এর জন্য তাদের আবার রিস্কের ব্যাপারটা মাথায় রাখা লাগবে। আলফা তো বডির বাইরে থাকলে তখন আমাদের কোনো সমস্যাই নেই। এখন বলতেছে ইন অল কেসেস দ্য লঙ্গার দ্য পিরিয়ড অফ এক্সপোজার টু রেডিয়েশন দ্য গ্রেটার দ্য রিস্ক অফ সিরিয়াস সেল ড্যামেজ। তো তাহলে যত বেশিক্ষণ আমাদের বডির ভিতরে যত বেশিক্ষণ আমাদের বডিটা কি থাকবে, রেডিয়েশনের
মধ্যে এক্সপোজড থাকবে তত বেশি আমাদের কি হবে সেল ড্যামেজের রিস্ক থাকে ওয়ার্কার্স ইন দ্য নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি ওয়ার ব্যাজেস টু ইন্ডিকেট দেয়ার লেভেল অফ এক্সপোজার ওই যে ফটোগ্রাফিক ফিল্মের ব্যাজ আর তারা একটা জিনিস ইউজ করে যে থার্মোলুমিনেসেন্স ইউজ করে যে অনেক বেশি আয়নাইজেশন হলেও এটা গরম হয়ে গ্লো করা শুরু করে তাহলে যেন তারা দেখতে পায় এই যে সাম পিসেস অফ ফটোগ্রাফিক ফিল্ম দ্যাট বিকাম ইনক্রিজিংলি ফগি অ্যাজ দ্য রেডিয়েশন এক্সপোজার ইনক্রিজেস এটা তো আমরা রেডিও অ্যাক্টিভিটি কীভাবে ডিসকভার হয়েছে যে হেনরি বেকওয়েরেল তার ওইটার মধ্যে আমরা অলরেডি দেখছি ফটোগ্রাফিক ফিল্মের উপরে যে সে ইউরেনিয়াম রেখে গেছিল Another type of badge uses a property called thermoluminescence. What is this? Thermoluminescence means that the exposed material will give out light when it is warmed. তো তাহলে আয়নাইজেশন হলে গরম হয়ে যায় না এটা কি করে গ্লো করে The radiation releases energy to make heat so the thermoluminescent badges give out light when exposed to higher levels of radiation. Workers have their badges checked regularly and this gives a measure of their overall exposure to radiation. তো তাহলে এর জন্য তারা অলওয়েজ ব্যাচগুলো চেকের মধ্যে রাখে বিকজ রেডিয়েশন তো তারা চোখে দেখতে পাবে না যে লিক হয়ে গেলে কোনো একটা পাইপ থেকে লিক হয়ে গেল রেডিয়েশন বাট তারা তো চোখে দেখতে পারবে না তো তারা তাদের ব্যাচটা দেখে আয়নাইজেশনের লেভেলটা বুঝতে পারবে যে তারা কতটুকু আয়নাইজেশনের মধ্যে এক্সপোজ ছিল আর হইছে এখন safe handling of radioactive material what is done samples of radioactive isotopes used in schools and colleges are very small this is to limit the risk to user যে ইচ্ছা করে ছোট ছোট স্যাম্পল দেওয়া হয় তাহলে যেন ইউজারদের এক্সপোজার টু রেডিয়েশন কম হয় particularly those who use them regularly like the teachers although the risk is small certain precautions must be followed কেমন The samples are stored in lead lined container যে কন্টেইনারগুলো কি দিয়ে বানানো থাকে lead দিয়ে বানানো থাকে to block even the most penetrating form of radiation gamma ray যে gamma ray সোর্সটাকেও যেন কি করতে পারে বক্স থেকে নরমালি বের হইতে না পারে এর জন্য lead বক্সের মধ্যে তাদেরকে স্টোর করে রাখা হয় The containers are clearly labeled as a radiation hazard এই যে এটা হলো এরকম radiation hazard আচ্ছা and must be stored in a locked metal cabinet the samples are handled using tongs এই যে মিষ্টির দোকানে দেখো এরকম লম্বা কতগুলি tongs and tweezers থাকে যে ওই চিমটা আর কি tongs and are kept as far away from the body as possible so তাহলে এরকম tongs and tweezers ইউজ করে কি করা হয় তাদেরকে হ্যান্ডেল করা হয় in the nuclear industry and research laboratories much larger amounts of radioactive material are used বিকজ তারা তো এরকম বড় ইন্ডাস্ট্রিয়াল লেভেলের কাজ টাজ করবে স্কুল লেভেলের না দিস হ্যাভ টু বি হ্যান্ডেল উইথ গ্রেট কেয়ার ভেরি এনার্জেটিক সোর্সেস উইল বি হ্যান্ডেলড রিমোটলি বাই অপারেটর্স হু আর প্রোটেক্টেড বাই লেড শিল্ডস যে লেড শিল্ডের পিছে দাঁড়ায় থাকবে ওর কনক্রিট অর থিক গ্লাস ভিউইং প্যানেল যে তারা অন্য একটা রুমে থাকবে দেন ওখানে থেকে রিমোট কন্ট্রোল ওয়েতে তারা কি করবে রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়ালগুলোকে হ্যান্ডেল করবে As has been mentioned earlier, neutron radiation is absorbed by lighter elements and waste materials like spent uranium fuel rods in the nuclear reactor. এটা আমরা নেক্সট চ্যাপ্টারের মধ্যে পাবো ফিশন রিঅ্যাকশন দিয়ে কিভাবে নিউক্লিয়ার রিঅ্যাক্টর বানানো হয় and are stored underwater until the neutron radiation levels drop to a safe level. So ওই ব্যাপারটা আমরা দেখব পরে এখন বলতেছে The major problem with nuclear materials is the long-term storage. Some materials have extremely long half-life. So তাহলে অনেক long half-life মানে কি? Long half-life মানে হলো আস্তে আস্তে ডিকে করে. Decays slowly. আর short half-life মানে কি? মানে অনেক তাড়াতাড়ি ডিকে হয়ে করে ফেলে তো তাহলে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়. Short half-life মানে কি decays quickly ঠিক আছে আচ্ছা so they remain active for thousands and in some cases tens of thousands of years যে যদি half life বড় হয় আস্তে আস্তে ডিকে করবে অনেক বেশি দিন ধরে এক্সিস্ট করবে nuclear waste must be stored in sealed containers that must be capable of containing the radioactivity for enormously long amounts of time so এইসব জিনিসগুলো আমরা পরে আবার দেখব নেক্সট চ্যাপ্টারে যে
ইউএসএ যে জাপানের উপর দুইটা আশীর্বাদ ফেলছিল না হিরোশিমা নাগাসাকিতে, তো ওগুলোর জন্য তো ওই জায়গাতে এখনো মানুষজন কি করতে পারে না, থাকতে পারে না। মানুষজন কি গরু ছাগল ওখানে ঘাস খেতে পারে না, ওই জায়গায় কিছুই করতে পারে না বেসিক্যালি। তো তাহলে এই জিনিসটা খুবই বড় একটা আশীর্বাদ যেটা ইউএসএ জাপানের উপর দিছিল। সো এগুলার জন্য খুবই ভালো মতো আমাদের খেয়াল রাখা লাগবে যে অ্যাকচুয়ালি হোয়াট উই আর ডুইং। ফার্স্টে কোনো একটা এরকম কাহিনী করে ফেলার পর দেন ওইটা নিয়ে মিটিগেট করা থেকে আগে থেকে চিন্তা করতে হবে যে অ্যাকচুয়ালি এই অ্যাকশনটা কেমন টাইপের কনসিকুয়েন্সেস অ্যারাইজ করাবে। তো তাহলে রক ডেটিং এর যে নোটের কথা বললাম, তো এখন রক ডেটিং এর নোটটা আমরা লিখে ফেলি যে এখানের মধ্যে কাজটা কি। রক ডেটিং ইজ আ মেথড that is used to determine the ages of rocks. Since it is inorganic, ইনঅর্গানিক মানে কি নন লিভিং, সো তাহলে এটার জন্য তো কার্বন 14 ডেটিং হবে না। সো কার্বন 14 ডেটিং ক্যান নট বি ইউজড। সো তাহলে এটার জন্য কি করতে হবে, ইট ইউজেস দ্য ফ্যাক্ট দ্যাট radioactive isotopes are present radioactive isotope as in potassium 40, uranium, thorium এইসব are present in rocks which have very long half-lives সো তাহলে এত লম্বা হাফ লাইফ থাকলে কি হবে, অনেক বড় বড় এজও ডিটারমাইন করা যাবে। দ্য প্রপোর্শন অফ দ্য the proportion of the daughter nuclei and unstable parent nuclide unstable parent nuclide is used to determine the number of half-lives passed. And use the value of half-life to calculate the ages of the rock samples. So this is how rock dating is done. rock dating এর এই রিলেটেড একটাই কোশ্চেন তোমরা পাবা যে গ্রানাইট হলো একটা রক যার মধ্যে ইউরেনিয়াম আছে, সো তাহলে তার ডেটিংটা কিভাবে করা হয়
ওই সময় এরকম টাইপের অ্যান্সার লিখলে পরে ইউ উইল বি অ্যাওয়ার্ডেড ফুল মার্কস। সো তাহলে this is all for chapter 24, applications of radioactivity. In the next chapter we will start fission and fusion. তো fission and fusion এর ফার্স্ট একটা ইন্ট্রোডাক্টরি লেকচার হবে অন মানডে, অ্যান্ড ওয়েনসডেতে ওরকম ফিশন রিলেটেড অনেক বড় একটা ডিসকাশন হবে। অলরাইট, সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।